বন্ধুরা, আরজিকর কাণ্ডের তদন্তে নেবে সিবিআইয়ের হাতে এই মুহূর্তে বড় ব্রেক থ্রু চলে এলো। এই আরজিকর কাণ্ডের ঘটনার পিছনে ভাইপো যোগ ক্রমশ স্পষ্ট হচ্ছে। শুধু ভাইপো যোগই নয়, পিসির আদরের আর কে এই ঘটনার কোথাও না থেকে অন্যতম মূল কুচক্রী হিসেবে তার নামটাও উঠে আসছে। এমন দুই সম্ভাবনা নিয়ে কিন্তু সিবিআই তদন্তকারীদের মধ্যে রীতিমতো শোরগোল পড়ে গেছে। দেখুন, প্রথম থেকেই একটা সন্দেহ দানা বাঁধছিল যে আরজিকর কাণ্ড, সেখানে যদি ওই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, যাকে অ্যারেস্ট করা হয়েছে, সে হতো, তাহলে তাকে ধামাচাপা দেওয়ার জন্য পিসিমণি কেন এত আপ্রাণ চেষ্টা করতো। এমনকি এই সন্দেহটাও দানা বাঁধছিল যে ধরে নিলাম সঞ্জয় রায়কে স্কেপগোট করা হয়েছে, কাকে বাঁচাতে? না, সন্দীপকে বাঁচাতে। কিন্তু সন্দীপ কে? এই রকম চুনোপুটিকে বলি দিতে পিসিমণি দুবার ভাববে? এর আগে আমরা দেখেছি কচি পাঁঠাকে বাঁচাতে চাল কুমড়োর মতো পার্থ, মানিক, বালু, কেষ্ট সব বলি হয়ে গেছে। তাহলে তাহলে এই ক্ষেত্রে যদি সন্দীপ প্রাণভোমরাও হয়ে থাকে, তাকে বাঁচাতে এত ঝাঁপানোর কি দরকার আছে? তাহলে পিছনে কি কোনো বড় মাথা আছে? এই সম্ভাবনাটা কিন্তু ক্রমশ উজ্জ্বল হচ্ছিল। আর তার মাঝখানে দুটো ঘটনা রীতিমতো থিওরি আকারে কিন্তু ভাবাতে শুরু করেছে সিবিআই কর্তাদের। কোন দুটো ঘটনা? একটা হচ্ছে 9 তারিখ সকাল 10টা থেকে একটা পার্টিকুলার সিমের অ্যাক্টিভিটি। সারা দিন ধরে সেই সিমটার যে অ্যাক্টিভিটি এবং যেভাবে তার তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা, এই জায়গাটা কিন্তু রীতিমতো ভাবাচ্ছে। কার এই সিম, কি করে সে এতখানি অ্যাক্টিভেট হলো এবং কোথায় কোথায় ফোন গেল, এই থিওরি যখন সঙ্গে আসছে, তার পাশাপাশি তদন্তকারীরা মনে করছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে তাড়াহুড়ো করতে গিয়ে কিছু বেসিক মিস্টেক হয়েছে। কিন্তু যত তদন্ত এগোচ্ছে তত স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই তদন্তের ধারে কাছেও না থাকা কোনো অভিজ্ঞ পুলিশকর্তার হাত আছে। অত্যন্ত নিপুণ হাতে যেভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে, তাতে এটা কোনো অভিজ্ঞ পুলিশকর্তার মস্তিষ্ক ছাড়া হতে পারে না। এখন যদি সেই মস্তিষ্ক হয়, তাহলে সেই মস্তিষ্কটা কে? আর সেইটাই যখনই ব্যাকগ্রাউন্ডে খোঁজ করা হচ্ছে, ভেরিফাই করা হচ্ছে, অতীতে এমন নিপুণভাবে কাজ করেছে এবং তাকে প্রাণ ভোমরার মতো পিসিমণি আটকেছে, একটা নামই সামনে আসছে, সেটা হচ্ছে আর কে। কোন আর কে? যে আর কে এবং ডিডির চ্যাট নিয়ে একসময় সংবাদ মাধ্যমে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোন কোন সূত্র থেকে ভাইপো এবং আর কে তত্ত্ব নিয়ে সিবিআই এতখানি কনসেন্ট্রেট করছে বা এই থিওরির দিকে এগোচ্ছে। এবং 2 নম্বর যে জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এটা কি থিওরির আকারেই আছে, এটাকে মেটেরিয়ালাইজ করার, অর্থাৎ সত্যি বাস্তবে ভাইপো এবং আর কে যোগ, আর কে আরজিকর কাণ্ডের সঙ্গে, সেটা কি প্রমাণ করা সম্ভব হবে? এই সমস্ত সম্ভাবনা, সমস্ত দিকটা যেটুকুনি খবর চুঁইয়ে আসছে আপনাদের সামনে, তার সমস্ত আপডেট নিয়ে আসার চেষ্টা করব। শেষ অবধি দেখুন এই প্রতিবেদন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, ভাইপো যোগটা যে কারণে উঠে আসছে বা যে ক্লুটা সিবিআইকে ভাবাচ্ছে, ভাইপোর দিকে ইঙ্গিত করছে, সেটা হচ্ছে 9ই আগস্ট সকাল 10টার পর থেকে একটা সিম অ্যাক্টিভেট হয়ে ওঠে এবং সেই সিমটা ভারতবর্ষের কোনো সিম নয়, পশ্চিমবঙ্গের তো ছেড়েই দিন। সেই সিমটা হচ্ছে একটা বিদেশি সিম, একটা একটা মোবাইল ফোন, সেটা কিন্তু সকাল 10টা 9ই আগস্ট থেকে অ্যাক্টিভেট হতে শুরু করে। এবং প্রাথমিকভাবে একাধিক দাপুটের ডাক্তার, যারা ওই উত্তরবঙ্গ, সো কল্ড উত্তরবঙ্গ লবি বলে পরিচিত হচ্ছে, সেই ডাক্তারদের কাছে ফোন গেছে। এবং আরজি করের যারা আধিকারিক রয়েছে, প্রশাসনিক স্তরে আধিকারিক রয়েছে, অনেক শীর্ষকর্তার কাছে ফোন গেছে, একাধিকবার গেছে, দফায় দফায় গেছে এবং দীর্ঘক্ষণ সেই ফোন কলে কথা হয়েছে। এবং শুধুমাত্র এখানেই সীমিত নয়, সারা দিন ধরেই ওই যে সিম কার্ডটি রয়েছে, ওই ফোন নাম্বারটি রয়েছে, সেটা কিন্তু প্রচণ্ড রকমের অ্যাক্টিভ ছিল। এই ফোন নাম্বারটি পাওয়ার পর তার ফোন কল ট্রেস করার চেষ্টা করা হচ্ছে, প্রচণ্ড অ্যাক্টিভ। এবং সেই ফোন কল ট্রেস করতে গিয়ে যেটা পাওয়া যাচ্ছে, যে একাধিক আননোন নাম্বার, অর্থাৎ যে নাম্বারগুলো ডিসক্লোজ হবে না, প্রাইভেট নাম্বার, সেই নাম্বারে ফোন গেছে। শুধু তাই নয়, পুলিশ এবং প্রশাসনের একাধিক শীর্ষ মহলেও ফোন গেছে ওই নাম্বারটি থেকে। এবার আরেকটা জায়গা, এখানে আরেকটা থিওরি যেটা সিবিআইয়ের সামনে আসছে, সেটা হচ্ছে এই যে তড়িঘড়ি মৃতদেহ পোড়ানো হয়েছে, এই সময়টার আগের 1-1.5 ঘন্টা প্রচণ্ড রকম অ্যাক্টিভলি ওই পার্টিকুলার নাম্বারটি থেকে ফোন গেছে প্রশাসন এবং পুলিশ আধিকারিকদের শীর্ষ মহলে।
ওই আগের ১-১.৫ ঘন্টা, এবং তারপরই যেভাবে মৃতদেহ পোড়ানো হয়েছে সেটা তো অনেক সাধারণ মানুষের মধ্যেও কিন্তু প্রশ্ন জাগিয়ে দিচ্ছে। এখন কোন নাম্বার, কোন সিম, যেটা নিয়ে এত কিছু কথাবার্তা হচ্ছে বা সিবিআই তদন্তের একটা পার্টিকুলার মোড়ে এসে সেই জায়গাটা দাঁড়িয়ে আছে। দেখা যাচ্ছে যে এই সিমটি দুবাই থেকে নেওয়া হয়েছে। দুবাই যোগ পাওয়া যাচ্ছে। এখন একটাই প্রশ্ন ওঠে, এই বাংলা থেকে কোন এমন ব্যক্তি আছে যে চা খাওয়া পাড়ার মরের দোকানে চা খেতে যাওয়ার মতো করে ঘন ঘন দুবাই যাতায়াত করে? দুয়ে দুয়ে চার, এইখানে একটা থিওরি আসছে। ২ নম্বর আরেকটা যেটা উঠে আসছে সেটা হচ্ছে যে এই সিমটি যে তোলা হয়েছিল, সেই সিমটি তোলা হয়েছিল আ দুবাই থেকে। কিন্তু তারপর সেটার অ্যাক্টিভিটি যেটা পাওয়া যাচ্ছে, সেটার বাংলাদেশে একটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনারা জানেন যে এর আগে বিভিন্ন যে তদন্ত হয়েছে সেখানে দেখা গেছে পশ্চিমবঙ্গ থেকে টাকা দুর্নীতি করে তোলা হয়েছে। তারপর সেটা বাংলাদেশে পাঠানো হয়েছে। রেশন দুর্নীতিতে এই থিওরি সামনে এসেছিল এবং সেখানে ডলারে কনভার্ট করে দুবাইয়ের ভুয়ো কোম্পানিতে গেছে। অর্থাৎ যদি ওই দুবাই থেকে তোলা সিম বাংলাদেশ হয়ে এই পশ্চিমবঙ্গে আসে এবং পার্টিকুলার কেউ ব্যবহার করে থাকে, তারও সরাসরি দুবাই যাওয়ার চান্স রয়েছে এবং সেই জিনিসটা রয়েছে, এবং এই বাংলাদেশ যোগটার সঙ্গেও তার কানেকশানটা পাওয়া যাচ্ছে। এখানেও কিন্তু একটা খটকা লাগছে এবং সেটাকে ভাইপোকেই ইঙ্গিত করছে। এবার আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে এই ফোন নাম্বার পাওয়া গেছে, সিম নাম্বার পাওয়া গেছে এবং সেটা দুবাইয়ের সিম বোঝা যাচ্ছে। তাহলে কার নামে সিম নেওয়া হয়েছে এটা তো আরামসে বার করা যাবে এবং সেখানে এস্টাবলিশ করা যাবে। না, এখানেই একটা ক্যাচ লাইন আছে। সেটা হচ্ছে, যেহেতু এটা বিদেশি মোবাইল প্রোভাইডার, সুতরাং এইসব ক্ষেত্রে যেটা হয়, এই সিম যখন নেওয়া হয় সেই কোম্পানির কাছে অ্যাপ্লাই করলেও তার নাম ঠিকানা পাওয়া যায় না। এই বিদেশি প্রোভাইডার কিন্তু সেটা প্রোভাইড করে না। তারা সেটাকে ডিসক্লোজ করতে চায় না। এবং এইসব বিদেশি সিমের ক্ষেত্রে যেটা অতীত অভিজ্ঞতা বলছে, এগুলো যখন বিদেশ থেকে নেওয়া হয় তখনই সেখানে মোটা টাকার রিচার্জ করে নেওয়া হয় এবং তারপর সেই রিচার্জ শেষ হয়ে গেলে অনেক সময় সেই সিমটাকে ডেস্ট্রয় করে ফেলা হয়। আবার অনেক সময় এটাও হয় যে আ সেই পার্টিকুলার সিমটিকে আবার বিদেশে নিয়ে গিয়ে সেখানে গিয়ে রিচার্জ করা হয়। তাহলে এটা কি বার করার কোনো রকম কোনো জায়গা নেই? বার করার একটা জায়গা আছে। সেটা হচ্ছে, সিবিআই কিন্তু ইতিমধ্যেই পুরো রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠিয়ে দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক বিদেশ মন্ত্রকের সঙ্গে কথা বলবে এবং যে আন্তর্জাতিক দুর্নীতি দমনের জায়গা রয়েছে, কেননা আরজিকর কাণ্ডে কিন্তু দুর্নীতির যোগ স্পষ্ট হয়ে গেছে। বিশাল আকারের দুর্নীতি এখানে হচ্ছে। সেই দুর্নীতি দমন যে জায়গা রয়েছে, ইন্টারপোল রয়েছে, তাদের সাহায্য নিয়ে ওই বিদেশি প্রোভাইডারকে চাপ দিয়ে কার নামে সিম নেওয়া হয়েছিল সেই জিনিসটা ট্রেস করা যাচ্ছে। এটা হচ্ছে একটা দিক। এর পাশাপাশি আরেকটা দিক হচ্ছে যে যতই বিদেশি সিম হোক নিজের আইডেন্টিটি লুকোনোর জন্য, এখানে যখন সেটাকে ইউজ করা হচ্ছে, সেটা কিন্তু এখানকার যে মোবাইল টাওয়ার আছে সেটাকে সেই জিনিসটাকে ইউজ করেই কিন্তু ফোনগুলো গেছে। ফলে সেই মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে কিন্তু ওই কোথা থেকে ফোন হয়েছে, কোন জায়গা থেকে এসছে, সেই সমস্ত কিছু তথ্য আসবে। কিন্তু আবারও যেহেতু এটা বিদেশি সিম, সরাসরি এটা পাওয়াটা একটু মুশকিল আছে। সেই জন্যই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকে খোঁজ নেয়া গেছে। এবার আরেকটা জায়গা যেটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, মানে এই যে তথ্যগুলো উঠে আসছে, এই বিদেশি নাম্বার ৯ তারিখ সকাল ১০টার পর থেকে অ্যাক্টিভেট এবং দুবাইয়ের নাম্বার, দুবাইয়ে কে যায়? তার থেকেও বড় কথা, উত্তরবঙ্গ লবি, সেখানে সব হোমরা-সোমরা ব্যক্তি বসে আছে, তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হচ্ছে। আরজি করের প্রশাসনিক আধিকারিকরা যারা রয়েছে তাদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা হচ্ছে। পুলিশ এবং প্রশাসনের যারা শীর্ষ মহলে রয়েছে সেখানে একাধিকবার কথা হচ্ছে এবং একাধিক প্রাইভেট নাম্বার, আনডিসক্লোজড নাম্বার, সেখানে দীর্ঘ আলোচনা হচ্ছে ওই নাম্বার থেকে। ফলে এটা অত্যন্ত প্রভাবশালী, সর্বোচ্চ স্তরের প্রভাবশালী ছাড়া কেউ নয়। তাই সমস্ত ইঙ্গিত, সমস্ত কিছু কনক্লুশন কিন্তু ওই ভাইপোর দিকে যাচ্ছে। এবং ২ নম্বর যে জায়গাটা এখানে খুব ইম্পর্টেন্ট, যে ভাইপো যোগ আছে বলেই কি পিসিমণি এত অ্যাক্টিভ হয়ে গিয়েছিল? তাড়াতাড়ি সঞ্জয় রায়কে স্কেপগোট করা হয়েছে। সন্দীপ সেই পুরো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। শুধু তাই নয়, পুলিশ প্রশাসনের একটা অংশ এইভাবে অ্যাক্টিভ হয়ে গেছে যে তথ্য প্রমাণ লোপাট করতে হবে, এটাকে ডিফেন্ড করতে হবে। এই সমস্ত কিছু কিন্তু একজনের দিকেই ইঙ্গিত দিচ্ছে। এটা সাধারণ কেউ হলে তাকে চুনো পুঁটির মতো বলি করে দেওয়া হতো। শুধুমাত্র তাই নয়, এইবার যে জায়গাটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট হয়েছে, তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে, সেখানে সিবিআই প্রাথমিকভাবে যেটা মনে করছিল যে ভুলচুক হয়েছে। কিন্তু ভুলচুকের কোনো অবকাশ নেই।
অত্যন্ত অভিজ্ঞ মাথার কোনো পুলিশ কর্তার হাত এখানে রয়েছে, তার মস্তিষ্ক এখানে রয়েছে এবং সেই প্ল্যান অনুযায়ী পুরো ব্যাপারটা ঘেঁটে দেওয়া হয়েছে। এই যে সেমিনার রুম যেখানে প্লেস অফ অকারেন্স হলেও হতে পারে বলে মনে করা হচ্ছে, সেই প্লেস অফ অকারেন্সে সিবিআই কিন্তু প্রথমেই গিয়ে প্রচুর ফুটপ্রিন্ট পেয়েছিল এবং সেই জায়গা থেকে মূল অপরাধী যারা তাদেরকে ধরার জায়গাটা, ধরার চান্সটা কিন্তু সেখানে কমে গিয়েছিল, এই জায়গাটা মেনশনিং হচ্ছিল। এবার সেটাকে কলকাতা পুলিশ ডিফেন্ড করার জন্য বলল এই 40 ফুট 11 ফুট অনেক কিছু গল্প তারা শোনালো, কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু সেই থিওরিটা খেলো হয়ে যাচ্ছে। কলকাতা পুলিশে মিথ্যাচার করছে সেই জায়গাটা এস্টাবলিশ হয়ে যাচ্ছে। এখন যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হয়, তারা এই ধরনের থিওরি নিয়ে এলে খেলো হয়ে যাবে, এটা তারা জানতো না? অবশ্যই করে জানতো, কিন্তু তারপরেও এই থিওরি কেন খাওয়ানোর চেষ্টা করলো? নিজেদের জোকারে পরিণত করার জায়গাটা, রিস্কটা কেন নিল? তার কারণ হচ্ছে এমন কেউ এটার সঙ্গে জড়িত আছে, তাই এমন কেউ এটার জন্য নির্দেশ দিয়েছে যে এই রিস্কটা তারা নিতে বাধ্য হয়েছে। আর এইরকম সুনিপুণভাবে তথ্য প্রমাণ লোপাট করা এবং তারপর বোকা সেজে থাকা, এই থিওরি কিন্তু পশ্চিমবঙ্গ আগেও দেখেছে সারদা কাণ্ডের সময়। সুতরাং সেখানে যারা জড়িত ছিল তাদেরকেও এখানে নেই তো। এবং এইসব চর্চা করতে করতেই সিবিআইয়ের কাছে একটা নাম কিন্তু খুব স্পষ্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে আর কে। এই আর কেই কিন্তু অতীতে বিভিন্নভাবে এইভাবে তথ্য প্রমাণ লোপাট করিয়েছিল। সুতরাং দুয়ে দুয়ে চার হচ্ছে, আসল কুচক্রী, আসল মূলচক্রী ভাইপো। তাই পিসিমণির এত টেনশন, আর তাই পিসিমণি তার প্রাণ ভোমরা, যাকে বাঁচানোর জন্য ধর্নায় বসতে হয়, সেই আর কে ময়দানে নেমেছে। আর কে অন্তরালে থেকেছে, পুরো এপিসোডটাই কোথাও সামনে আসেনি এবং বিভিন্ন ঘটনা কলকাতা পুলিশ এখানে ঘটিয়েছে। 14 তারিখের রাত হলো, সেখানে তাদের অ্যাক্টিভিটি বা আরও যেসব ঘটনা ঘটছে সমস্ত কিছু নিচ্ছে। আর কে কিন্তু পুরো পিকচারের বাইরে রাখছে নিজেকে, কিন্তু পুরোটাই হচ্ছে তার মস্তিষ্ক প্রসূত প্ল্যান, তার তার অঙ্গুলি হেলনে। এই দুই থিওরি কিন্তু ক্রমশ ক্রমশ তদন্তকারীদের মধ্যে এস্টাবলিশ হয়ে যাচ্ছে এবং যে যোগগুলো উঠে আসছে এই থিওরির বাইরে বা এই থিওরিকে কাটতে পারে এরকম কোনো পাল্টা থিওরি তাদের কাছে আপাতত নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এটা থিওরি আকারেই থেকে যাবে, নাকি এটাকে এস্টাবলিশ করার কোনো জায়গা, কোনো পথ তাদের কাছে খোলা থাকছে? একটা জায়গা রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের উপর এখন অনেকটাই ডিপেন্ডেন্সি রয়েছে। ওই বিদেশি সিম কবে নেওয়া হয়েছে, কার নামে নেওয়া হয়েছে, কোথা থেকে নেওয়া হয়েছে, কোন কোম্পানি, সেই ডিটেলসিংটা চাই এবং সেটা স্বরাষ্ট্র মন্ত্রক বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে ইন্টারপোলের সাহায্য নিয়ে সেটাকে বার করতে পারবে। এবং 2 নম্বর যে জায়গাটা হচ্ছে যে এই সিমের ট্রাভেলিংয়ের যে জায়গাটা, অর্থাৎ দুবাই হয়েছে, দুবাই থেকে এটা সরাসরি এসছে, নাকি একটা যে লোকেশন পাওয়া যাচ্ছে এটা বাংলাদেশে ছিল, মানে দুবাই থেকে নেওয়ার পর বাংলাদেশে চেক করার জন্যই হোক যাই হোক একবার অন হয়েছিল, সেইখানের যে লোকেশন পাওয়া যাচ্ছে সেইখানে কি অতীতের যে দুর্নীতি তদন্তগুলো হচ্ছিল তার কোনো চ্যানেল, তার কোনো লিঙ্কের সঙ্গে এটা লিঙ্কড আপ হয়ে আছে? এই জায়গাটাই কিন্তু মেন দাঁড়িয়ে আছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না এই জায়গাটা ডিসক্লোজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সরাসরি এটাকে এস্টাবলিশ করার জায়গাটা একটু মুশকিল রয়েছে। কিন্তু তা বলে সিবিআই বসে নেই। তারা যে জায়গাটায় অত্যন্ত ফোর্স করছে সেটা হচ্ছে এই যে 9 তারিখ সকাল 10টা থেকে ইউজ হয়েছে, কোন কোন মোবাইল টাওয়ার লোকেশানে কতখানি ট্রাভেল করেছে, একটা পার্টিকুলার জায়গাতেই ছিল কিনা, সেই জায়গায় কোনো ইম্পর্টেন্ট আদার নাম্বার ছিল কিনা, সেই জায়গাটায় যোগাযোগ স্থাপন করা যায় কিনা, এই জায়গাটাও কিন্তু সিবিআইয়ের একটা টিম কাজ করতে শুরু করেছে। অর্থাৎ সব মিলিয়ে যেটা সাধারণ মানুষের সন্দেহ প্রথম থেকে হচ্ছিল যে আরজি কর কাণ্ড, তার পিছনে অত্যন্ত প্রভাবশালী, সর্বোচ্চ স্তরের প্রভাবশালী কেউ আছে, আর সেই জন্যই পিসিমণির এত বুক ধরপড়ানি, এত ছটফটানি এবং পুরো জিনিসটাকে ধামাচাপা দেওয়ার, আই ওয়াশ করানোর এত চেষ্টা, সেই জায়গাটা কিন্তু সিবিআই তদন্তেও এবার একই দিক নির্দেশ করছে। অর্থাৎ যেটা বলছিলাম যে এই সিবিআই তদন্তের জাস্টিস তখনই হবে যখন ওই সর্বোচ্চ স্তরের দুই প্রভাবশালীর আরজি করের যোগটাকে এস্টাবলিশ করা যাবে। সঞ্জয় বা সঞ্জয়ের আরও 4-5 জন সঙ্গী সাথী রেফিস্ট খুন করেছে, না, জাস্টিস সেখানে হবে না। সন্দীপ বিশাল বড় দুর্নীতি চক্র চালাতো, তার সঙ্গে একটা বড় লবি ছিল, তারা পুরোপুরি এক্সপোজ হলো, না, তাতেও জাস্টিস হবে না। জাস্টিস তখনই সম্ভব এই সর্বোচ্চ স্তরের ভাইপো আর কে বা তাদেরও মাথা যারা আছে, পিসিমণি সব কিছু নিয়ে
যখন ফাইনালি এইটা এক্সপোজ হবে, তখনই কিন্তু এই সিবিআই তদন্ত, এই আরজি করের প্রপার জাস্টিস হবে। কি বলবেন বন্ধুরা? ভাইপো যোগ আর কোথায়, কোথায় পাওয়া যাবে? আর কে আর কত খেলা খেলবে? সত্যিই কি এবার তাদের খেলা শেষ করার সময় আসেনি? সিবিআই কি পারবে? হাতে কিন্তু বড় অস্ত্র রয়েছে। দেখা যাক শেষ অবধি কি হবে। তবে আপনাদের কি মনে হচ্ছে এইভাবে যে সিবিআইয়ের ব্রেক থ্রুটা হলো ভাইপো এবং আরকে নিয়ে? যদি কিছু এই নিয়ে বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।